সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম। আপনারা সবাই তাকে চেনেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি। সেলিম ভাই, স্বাগত। বিশেষ করে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই রাতে অসুস্থ শরীর নিয়েও আমাদের এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আমাদের শিরোনামটা দেখে নিই, তারপরে আপনার সঙ্গে আলোচনা করব। আপনি নিশ্চয়ই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখেই আপনার ভাবনাটা আমরা জানতে চাইব। সেটাই হলো আজকে আপনাকে আমন্ত্রণ জানানোর অন্যতম উদ্দেশ্য। আমি দেখি শিরোনাম: বাংলাদেশ প্রতিদিন, গভীর খাদে ব্যাংক খাত, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। ইত্তেফাক যেভাবে বিকৃত করা হয় বিচারকে, ডাকসুর ভোটযুদ্ধে 9 প্যানেল। মানবজমিন, সিন্ডিকেটের বাগড়া, কলাপাড়া বিদ্যুৎ কেন্দ্র চালু নিয়ে অনিশ্চয়তা, লড়াইয়ে থাকবেন যারা। ডাকসু নির্বাচন। কালের কণ্ঠ, আসনের ভিত্তিতেই ভোট প্রস্তুতি, চাঁদাবাজি মাদক দমনে এখনই সুবর্ণ সুযোগ। আমার দেশ এনসিপি হঠাৎ কেন আক্রমণাত্মক হলো, ডাকসু গর্বে আগামী নেতৃত্ব। আমাদের সময় জাতীয় নির্বাচনের পথ দেখাবে ডাকসু, গ্রামীণ ও আঞ্চলিক সড়ক হয়ে উঠছে মৃত্যু কূপ। কালবেলা পাথর গিলে বদহজম, কিছু অসঙ্গতি ধরিয়ে দিল বিএনপি। দেশ রূপান্তর, মেট্রো রেলের নকশা ভেঙে বিলবোর্ড, 509 জনের মনোনয়নপত্র জমা। সময়ের আলো সরাহা নেই 8 বছরেও, 10 দুর্বল ব্যাংকে আটকা ইপিবির 180 কোটি টাকা। সংগ্রাম গুঞ্জনে ডালপালা মেলছে সর্বত্র, নির্বাচনের আশ্বাসও আশ্বস্ত হতে পারছে না জনগণ। মানব সম্পদ উন্নয়নের পথে বড় বাধা, আক্রমণাত্মক অসংক্রামক রোগ। প্রধান উপদেষ্টা। করতোয়া পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। তিস্তায় মৌলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু। শিরোনামে ডাকসু, কেমন দেখছেন ডাকসু? ধন্যবাদ। এটা খুবই এক্সাইটিং। ডাকসু নির্বাচন হচ্ছে এবং সম্ভবত পাবলিক ইউনিভার্সিটি আরও 3টা ইতিমধ্যে ইলেকশন হওয়ার কথা আছে। কিন্তু আমি প্রথমেই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এইটা একটা লোক দেখানো সেন্সেশনালিজম যে আমরা করিলাম। বিষয়টা খালি একবার ডাকসু ইলেকশন করলে তো হবে না, খালি 4টা ইউনিভার্সিটিতে করলে তো হবে না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক বছর নিয়মিতভাবে নির্বাচন করতে হবে। এবং সেটা কেন করতে হবে, যুক্তিটা পরিষ্কার করা দরকার। প্রথম, সবারই সংসদ থাকে, ইউনিয়ন থাকে, উকিল সাহেবদের থাকে, ইঞ্জিনিয়ারদের থাকে, ডাক্তারদের থাকে, ছাত্রদের থাকবে না কেন? তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কর্তৃপক্ষের সঙ্গে ইন্টারাকশন, এই শুধুমাত্র এই জায়গাটা যদি আমরা ধরি তাহলে তো এটা তো একান্তভাবে প্রয়োজন। এবং এইটা যদি না থাকে তাহলে পরে ছাত্রদের নির্বাচিত মুখপত্রের জায়গাটা দখল করে নেয় মাসেল পাওয়ার, চাঁদাবাজ, এবং সেইটার সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন। এবং এইটার সঙ্গে আরেকটু হিসাব করলে দেখা যাবে রাজনৈতিক যে ক্ষমতার যে সিনারিও, সেইটাও এটার সঙ্গে যুক্ত হয়ে যায়। সুতরাং ইলেকশন, এই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী কোনোদিনই নির্বাচিত প্রতিনিধি তারা চায় না, নির্বাচিত মুখপাত্র চায় না। সেকেন্ড হলো প্রকৃত শিক্ষা, বিশেষ করে উচ্চ শিক্ষা, সেটা একজন ছাত্র বা ছাত্রীকে বইয়ের পোকা বানানোর জন্য তো শিক্ষা উদ্দেশ্য হতে পারে না। তাকে দেশপ্রেম শিখাইতে হবে, তাকে মানবতা শিখাইতে হবে, মানুষের প্রতি ভালোবাসা, তার সামাজিক বোধ, তার সংস্কৃতি, এই সমস্তটাকে বিকশিত করার মাধ্যমেই তাকে অগ্রসর করতে হবে। তার সমস্ত একাডেমিক কার্যকলাপের সঙ্গে যদি এইটাকে যুক্ত না করা হয় তাহলে পরে কিন্তু সে একটা যন্ত্র হয়ে যাবে, এবং যন্ত্র হিসেবে পুরানো সমাজের যত রুগ্নতা সেইটা কিন্তু তার ভেতরে প্রবেশ করে তাকে একটা অমানুষে পরিণত করবে। আজকের এই অবক্ষয় কি এই কারণে? এটা একটা ফলাফলও বটে এবং কারণও বটে। আচ্ছা, সেই আলোচনা একটা
জটিল থিওরিটিক্যাল আলোচনায়, সেটার ভিতরে আমি যেতে যাচ্ছি না। এই ফেনোমেনার কারণেই রাজনীতি দূষিত হচ্ছে, এবং রাজনীতি যেহেতু দূষিত সেই কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আর রাজনীতি দূষিত হচ্ছে কেন, সেখানেও একটা মৌলিক কথা, অনেকে হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারে, কেননা ইতিহাসের অভিজ্ঞতা এই কথা বলে, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। অর্থনীতি যদি বাজার অর্থনীতির ধারায় পরিচালিত হয়, সব কিছুই কেনা বেচা, লাভ লোকসান, এই হিসাবে যেমন নাকি অর্থনীতি ব্যক্তি মালিকানাধীন বাজার অর্থনীতি পরিচালিত হয়, রাজনীতিতেও এটা চলে আসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ের কথা খুবই মানে আশ্চর্য হলাম যখন শুনলাম যে সমন্বয়কের কেউ কেউ তারা টাকা দিয়ে ছাত্রলীগের কমিটির ভেতরে ঢুকেছিল যাতে তাদের খুঁজে না পাওয়া যায়। তা আমরা আইয়ুব খানের আমলে এনএসএফের বিরুদ্ধে ফাইট করেছি, তা আমরা যদি ওই পদ গ্রহণ করতাম তাহলে আইয়ুবের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতো, কিংবা এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সেটা কি হতো? তাহলে পরে এই কৌশল যারা অবলম্বন করে তারা মরালি নৈতিকভাবে দুর্বল থাকে, এবং তখন তারা ভাবা শুরু করে যে কোন কৌশলে আমি এই নিজের ব্যক্তিগত সুবিধাটা অর্জন করতে পারবো, এবং সেইটারই কিছু ফেনোমেনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি ওদেরকে সরাসরি বলেছি যে তোমরা BMW গাড়িতে চলো, তোমরা কি বলে মার্সিডিজ ছাড়া চলো না, কেউ কেউ নাকি মিটিং করতে যাও হেলিকপ্টারে করে, একটা রূপায়ণ টাওয়ারে 2টা ফ্লোর নিয়ে তোমরা করে আসো, আমাকে এই কিছু তর্ক বিতর্ক হলো। আর আমি যখন ভিপি ছিলাম, আমি তোমাদের চেয়ে আরো কত মানে ক্যারিসমেটিক লিডার ছিলাম, তখন আমি কি বক্তৃতা করেছি, অনেক কিছু করেছি, ফাইটও করেছি, কিন্তু আমার বক্তৃতার মেইন পয়েন্ট ছিল যে পাকিস্তানিরা আমাদের জীবন থেকে অনেক সময় চুরি করে নিয়ে গেছে, এই হারানো সময় পুনরুদ্ধার করতে হবে, এবং ওর জন্য 3 বছরের কোর্স 2 বছরে তুমি কমপ্লিট করে তাড়াতাড়ি সমাজতন্ত্রের দেশ গড়ে তোলার জন্য কারিগর হয়ে নিজেকে প্রতিষ্ঠা করো। অটো প্রমোশন দিতে হবে, 9 মাস যুদ্ধ করেছি আমরা, পরীক্ষা না দিয়েই আমাদের দিতে হয়। আমি না, আমি এটা সাপোর্ট করি না। ডাকসু অফিস ভাঙচুর করলো, তাও আমি রাজি হইনি, এবং নকলের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করলাম, নকল বন্ধ করতে হবে। ভিসি আমার খুবই প্রিয় শিক্ষক মোজাফফর আহমেদ চৌধুরী ম্যাথস স্যার, তার লেকচার আমি পেছনে বসে বসে শুনতাম, আমি ইকোনমিক্সের ছাত্র, এবং উনি ভিসি ছিলেন, তাকে দায়িত্ব ছেড়ে দিতে হলো। কেউ কেউ প্রশ্ন করলো অতি বিপ্লবী, তখন জাসদ গঠিত হয়েছে, তারা বলল সমাজই নকল, আর সেলিম একটা সংস্কারবাদী আন্দোলন করতেছে, পরীক্ষায় নকলের বিরুদ্ধে লড়াই করে কি হবে? আমি বললাম যে আমার এই প্রশ্নের উত্তর দেন, নকল সমাজকে যদি ভাঙতে হয়, নকল বা ছাত্র দিয়ে সেই ভাঙ্গার কাজ করা যাবে না, তার নৈতিকভাবে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে করতে হবে, এইরকম জিনিস। এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অ্যাটেনশন এইখানে নিতে হবে। তো আমরা প্রথম সিনেট আমরা নির্বাচিত হয়েছিলাম, আমি সেখানে আমি একটা পয়েন্ট উত্থাপন করলাম যে স্যার, আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে, আমি মনে করি যে আমাদের এখন দেশের প্রয়োজন অনুযায়ী আমাদের সিলেবাস পুনর্বিন্যস্ত করতে হবে। একজন শ্রদ্ধেয় শিক্ষক উঠে বললো, সেলিম একটা ভালো ছাত্র, সে এরকম একটা অদ্ভুত বোকার মতো কথা বললো, ফিজিক্সে আবার দেশের প্রয়োজন অনুযায়ী আর বাইরে প্রয়োজনের বাইরে এটা কেমনে হয়? আমি যে স্যার বিনয়ের সঙ্গে বলতেছি, আমাদের এখানে হাইড্রোডিনামিক্সও পড়ানো হয়, এয়ারোডিনামিক্সও পড়ানো হয়। আমাদের দেশের প্রয়োজন হলো হাইড্রোডিনামিক্স 6 ঘন্টা পড়াইতে হবে, এয়ারোডিনামিক্স 2 ঘন্টা পড়ান এখন আপাতত। এই জিনিসটাকে, এইটাই হলো দেশের প্রয়োজন অনুযায়ী। তা আপনাকে তো এটা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তো গভীর আলোচনায় যাওয়া একান্তভাবে প্রয়োজন। আজকে যেটা আমাদের সময় শিরোনাম হচ্ছে জাতীয় নির্বাচনের পথ দেখাবে ডাকসু, আচ্ছা, আপনি কি তাই মনে করেন? শোনেন, এইখানে আমি 2টা কথা বলতে চাই। কারো কারো চিন্তায় আছে যে পলিটিক্স খারাপ, এবং ডাকসু বা এইসব ছাত্র সংসদের একেবারে পলিটিক্স থেকে দূরে থাকতে হবে, এটাকে হলো অ্যান্টি পলিটিক্স, ডিপলিটিক্যালাইজেশন, বিরাজনীতিকীকরণ। এটা মারাত্মক একটা ষড়যন্ত্র।
এবং আমাদের এখানে সিভিল সোসাইটির নামে, এনজিওর নামে একটা কালচার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেখান থেকে রাজনীতিকে দূরে রাখতে হয়। তোমরা খালি এই ভাঙ্গা বেঞ্চের কথা বলো, ব্ল্যাকবোর্ডের কথা বলো, অমুক কথা বলো, রাজনীতি এখানে চলবে না। আমি এটাকে বিরোধিতা করি। আবার সঙ্গে সঙ্গে ওভার পলিটিক্যালাইজেশন, ডাকসুতে হেরে গেলে বা অমুক কলেজে হেরে গেলে আমি তো আর এমপি হতে পারবো না, আমি তো আমার সরকার রক্ষা করতে পারবো না, সুতরাং ব্যালট বাক্স চুরি করে হলেও ঠেকাইতে হবে। আমি যখন ডাকসুর ভিপি, আমার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, আমি ক্যাম্পাসে নেই, তখন ডাকসু ইলেকশন হলো এবং ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন মিলে গামা, লেনিন গামা পরিষদ, আর ওইদিকে হলো জাসদ পপুলার। ভোট পড়তেছে ওইদিকে, যখন কাউন্টিং শুরু হলো, কোথায় থেকে অদৃশ্য চিনিও না, মুখোশ পড়ায় অমুক পড়ায় নিয়ে যে সব ব্যালট বাক্স ছিনতাই করে ফেললো। আমি কিচ্ছু জানি না, কিচ্ছুই জানি, কিন্তু আমি একটা বিরাট অপরাধ করেছিলাম। পরদিন প্রেস কনফারেন্স করে আমি সমস্ত দায় জাসদের উপরে দিয়েছিলাম যে এটা করেছে, এবং আমি অনেক আগেই এই অপরাধের জন্য আমি ক্ষমা চেয়েছি দেশবাসীর কাছে। জীবনে কোনো দিন আমি মিথ্যা কথা বলিনি, কিন্তু ওই একটা মিথ্যা কথা বলতে হয়েছিল। এখন এইভাবে যদি কেন বলতে হয়েছিল? কেন বলতে হয়েছিল? ওই যে ক্ষমতা থেকে যদি আওয়ামী লীগ চলে যায়, তাহলে পরে তখন আমাদের এটা রাজনৈতিক ভুল ছিল, কমিউনিস্ট পার্টি। পরে আমরা মূল্যায়ন করেছি। আমাদের উচিত ছিল বলা যে আওয়ামী লীগ যদি দোষ করে, আওয়ামী লীগকে সরায় দেন, আমরা আছি ন্যাপ, কমিউনিস্ট পার্টি, আমরা হলো অল্টারনেটিভ। এই কথা না বলে আমরা স্বাধীনতাকে সংগত করতে হবে, এবং করার জন্য আওয়ামী লীগ যত দোষ করতেছে সব দোষকে আমরা করতাম, কাভার করতাম এই কথা বলে যে বঙ্গবন্ধু তো ভালো আছে, উনি তো চেষ্টা করতেছে। পরে আমরা মূল্যায়ন করেছি কোনো ব্যক্তি দলের স্বার্থের ঊর্ধ্বে আলটিমেটলি উঠতে পারে না, এবং দল আলটিমেটলি তার শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না। সুতরাং বঙ্গবন্ধু বা একজন ব্যক্তিকে আলাদা করে, এবং বুর্জুয়া রাজনীতি এই কারণেই এরকম হয় যে সুপ্রিমো তারা সিলেক্ট করে, একজন সুপ্রিমোকে উপরে উঠায় তোলে এবং তাকে সমস্ত মানে তার প্রশংসা সূচক যেগুলো সেইগুলো করতে হবে। তা নাহলে আমাকে বলেন, আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, আমরা কি ৭২-এর সংবিধানের ভিত্তিতে করেছি না স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে করেছি? আমরা স্বাধীনতার ঘোষণা 10ই এপ্রিল, যেটা মুজিবনগর থেকে, কিন্তু ওইটা পেছনে পড়ে গেল কেন? কেননা ওইটা রচনার ব্যাপারে বঙ্গবন্ধুর তো কোনো ভূমিকা ছিল না। সুতরাং সেটাকেই সামনে আনতে হবে, যেটা বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামিয়ে ফেলা হলো। খুব অন্যায় করা হয়েছে। আমি মনে মুজিবের ছবি নামানো উচিত হয়নি, কিন্তু পাশে ভাসানীর ছবি থাকবে না কেন? শেরে বাংলার ছবি থাকবে না কেন? মণি সিংহের ছবি থাকবে না কেন? যাদের অবদানের ভেতর দিয়ে আমাদের সমস্ত ইতিহাস আমাদের স্বাধীনতার দিকে নিয়ে গেছে, সবাইকেই মূল্যায়ন করতে হবে। কিন্তু অন্য ছবি রাখলে ফোকাসটা একটা লোকের উপরে যদি না, আমরা তো ইতিহাসে যার যা প্রাপ্য তা দিই না, তো দিই না। এইটার সঙ্গে পাওয়ার কোশ্চেন কানেক্টেড। এবং আওয়ামী লীগের হাসিনা পিরিয়ড তার একটা রাজনীতির দর্শন বলবো আমি, বা সরকার পরিচালনার দর্শন ছিল যে আমাদের দেশের উন্নয়ন দরকার হবে। সেই উন্নয়ন কার স্বার্থে, এই তর্কে আমি এখন যাচ্ছি না, কেন সেই তর্ক করলেই একটা বলতো উন্নয়নের প্রসব বেদনা, এটা তো একটু হবেই, মানুষের একটু কষ্ট হোক, কিন্তু উন্নয়ন তো হচ্ছে। যাই হোক, এই তর্কে গেলাম না। কথাটা বলতো যে উন্নয়ন দরকার, উন্নয়ন নিশ্চিত করতে হলে তার শর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সরকারের ধারাবাহিকতা দরকার। এই হলো গোলমালটা করে ফেলল। সরকারের ধারাবাহিকতা মানে বারবার দরকার শেখ হাসিনার সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। সুতরাং এইটার সঙ্গে লিঙ্ক আপ করে ফেললো উন্নয়ন, যেটা একটা দেশপ্রেমিক কর্তব্য। তখন কেউ যদি বলে যে আমি ১০০টা লোককে গুলি করে মেরে ফেলছি, সরকারের কন্টিনিউটি বজায় রাখার জন্য, তাহলে হি ইজ পারফর্মিং এ
পেট্রিয়টিক ট্রাস্ট, এই ফিলসফি ঢুকাই দেওয়া হয়েছে এবং এইটাই ফ্যাসিস্ট চিন্তা এবং ফ্যাসিস্ট কার্যকলাপের ভিত্তি রচনা। দ্যাট ওয়াজ রং। অফকোর্স ইট ওয়াজ রং। এবং তার পরিণতি সেই ফ্যাসিস্টও টিকে থাকতে পারেনি এবং যেই অজুহাতগুলো তৈরি করেছে যে আমাকে এইটার জন্য এইটা করতে হচ্ছে, এইটার জন্য এইটা করতে হয়েছে, এবং সেই অজুহাত যাতে চিরস্থায়ী হয় সেইটার জন্যই হেফাজতের সঙ্গে চুক্তি করেছে, সেটার জন্যই জামাতে ইসলামের সঙ্গে লাইন আপ করার চেষ্টা করেছে, ইসলামিক শক্তির সঙ্গে করেছে। এই 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 হোল সিনারিও এই জায়গাটা। এখন আপনি যেটা বললেন, এখানে হেডিং দেওয়া হয়েছে দেশ একটা নূতন, এই কথা ইতিহাসে সঠিক যে আমাদের দেশের ইতিহাস এই কথা বলে যে ছাত্র সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ছাত্র সমাজের ভূমিকাটার ক্ষেত্রে ডাকসু সবসময়ই একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। এইটা আমাদের স্ট্রেংথ, কিন্তু এটা আমাদের দুর্বলতাও বটে। কারণ ছাত্র সমাজের শ্রেণীগত ভিত্তিটা আমাদের বুঝতে হবে। তারা তো এখনো পর্যন্ত কোনো অর্থনৈতিক কার্যকলাপে যুক্ত নয়, প্রধানত মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চবিত্ত শ্রেণী থেকে ছাত্র সমাজ আসে এবং তাদের ভেতরে কতগুলো কি বলবো সাবজেক্টিভ আইডিয়ালিস্টিক চিন্তা থাকে, মনে করে যে এটা করলেই করে ফেলতে পারবে। মাস্টার মাইন্ড যদি আমি হতে পারি, তাহলে মাস্টার মাইন্ড থেকে যদি আমি একটা কি বলে বয়ান তৈরি করতে পারি, ন্যারেটিভ তৈরি করতে পারি, কারেক্ট ন্যারেটিভ তৈরি করতে পারলেই ইতিহাস বদলায় দেওয়া যাবে। আমি হরতালের বদলে যদি ব্লকেড, ঢাকা ব্লকেড, তাহলে দেখেন মানুষ কিভাবে উত্তেজিত হলো। তাহলে পরে লড়াইটা কি স্বার্থের দ্বন্দ্ব নাকি ন্যারেটিভের কোনটা ভালো মন্দ এই দ্বন্দ্ব? আপনার কোনটা মনে হয়? অবশ্যই স্বার্থের দ্বন্দ্ব। আচ্ছা, এখন দেখেন এই যে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানই যদি হয়ে থাকে তাহলে পরে বৈষম্যের উৎস যে জায়গাগুলোতে সেইটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং সেইটা রাজনীতিতে আছে বটে, অন্যান্য ক্ষেত্র আছে ইনস্টিটিউশনে, কিন্তু প্রধানত এটার উৎস হলো অর্থনীতি। এতগুলো 100 কতটা যেন সংস্কার তারা কার্যকর করবে, শ্রমিকের মিনিমাম ওয়েজ, ন্যাশনাল মিনিমাম ওয়েজ, এই ব্যাপারটা একটু চিন্তা করলো না তারা? স্বাধীনতার পর তাজউদ্দিন সাহেব তখন ফাইন্যান্স মিনিস্টার, প্রথম ফাইন্যান্স মিনিস্টার, তখন একটা তর্ক হয়েছিল হাইয়েস্ট স্যালারি লোয়েস্ট স্যালারি 5:1 হবে না 6:1 হবে। সরকার বলল 5:1, আমরা বললাম 6:1। এখন পরে আমাদেরটা মানল না, সরকারেরটাই তারা করলো। আচ্ছা, ওইটাও যদি ধরি স্ট্যান্ডার্ড, এখন একজন সচিব কত পায় বেতন? সব মিলায় টিলায় ক্যাশ মানে বোনাস ভাতা টাতা মিলায় 2 লক্ষ টাকা ধরি, তাহলে 1:6 যদি হয় তাহলে 33,333 টাকা হয়। 1:5 হলে 50,000 হয়। তার উপরে শ্রমিকরা দাবি করেছে 30,000 টাকা মিনিমাম ওয়েজ, ভেরি জাস্টিফাইড। আমাদের চা বাগান আপনি আরো ভালো জানবেন, ওইখানকার লোক দিনে 170 টাকা বাড়ায় 177 টাকা হয়েছে। এইবার কত বাড়ছে? 8 টাকা 50 পয়সা। 8 টাকা 50 পয়সা দিয়ে একটা ডিমও কিনতে পাওয়া যায় না। এই বৈষম্য বিরোধী আন্দোলনে এটা পরিণতি। তারপরে এই দিকে নজর দিতে হবে না? এই দিকে নজর নেই। প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করবে, কিন্তু আমাদের অর্থনীতি যদি ওই লুটপাটের ধারায়, শোষণের ধারায় অব্যাহত থাকে এবং বৈষম্য বাড়তে থাকে, সমাজে অস্থিরতা দূর হবে না। আচ্ছা সেলিম ভাই, আমি আবার ডাকসুতে ফিরি। সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ডাকসুতে রাজনীতি চলবে, হলে চলবে না। শোনেন, এটা এই ডিসিশনটা কি এর আগে কখনো ছিল? একটা তো চিন্তা খুব স্ট্রংলি প্রচার করা হয় জি, যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি নিষিদ্ধ করা হবে, বুয়েটে করে দেওয়া হলো। তারপর বলা হয় দেখো বুয়েট সুন্দর, ভালো করে খোঁজ নিয়ে দেখেন ওইখানে যে ছাত্রকে হত্যা করা হলো, তখন তো রাজনীতি নিষিদ্ধই ছিল। তারপরে এটা হয় কীভাবে?
রাজনীতি নিষিদ্ধ মানে প্রকাশ্যভাবে রাজনৈতিক দল এবং সংগঠন করা নিষিদ্ধ করা হয়েছে। এটা আনকনস্টিটিউশনাল। কোনো ছাত্রের বা কোনো নাগরিকের তার সংগঠন করার অধিকার যদি নিষেধ করা হয় সেটা সংবিধানের লঙ্ঘন হয়ে যায়। সেকেন্ডলি, আগেই আমি বলেছি, এটা হওয়ার ফলে তাহলে পরে যে ভ্যাকুয়ামটা সৃষ্টি হয় সেখানে হয় মাস্তান বাহিনী সামনে চলে আসবে কিংবা গুপ্ত সংগঠন জন্ম নেবে। এবং গুপ্ত সংগঠনের কার্যকলাপ, আমরা তো আন্ডারগ্রাউন্ডে কাজ করেছি কমিউনিস্ট পার্টি, আমরা জানি যে কীভাবে এটা করতে হয় এবং কীভাবে এটা করা যায় সেইটা। এবং এই বিশেষ করে জামাতে ইসলাম সম্পর্কে আমি বলব, তারা তো এই মেকানিজম, এবং তার ভিতরে খুবই ন্যাক্কারজনক যে তারা নিজেকে বাঁচানোর জন্য, দলকে বাঁচানোর জন্য ছাত্রলীগের ভেতরে ঢুকে গেল। আমার তো সন্দেহ হয় হেলমেট বাহিনী হিসেবে তারাই এসে ওই সময় যদি সন্ত্রাস করে থাকে তাহলে তো কেউ বলতে পারবে না। আমি কি বলবো যে হ্যাঁ ঠিক আছে, সে দলকে রক্ষা করার জন্য ছদ্মবেশে ওইটার ভিতরে ছিল। সেই লোকই এখন যদি এসে বলে যে না আমি দেশপ্রেমিক, তাহলে তো এটা বিশ্বাসযোগ্য হবে না। এই রকম ব্যাপার। এখন একটা মান তুলেছে যে না আমি ডাকসু ভিপি হব, ডাকসুর কর্মকর্তা হব, কিন্তু হলে কোনো রাজনীতি হতে দেব না, করতে দেওয়া হবে না। আরে হলে রাজনীতি না থাকার ফলেই অল দ্য প্রবলেমস। আমি বলবো কেন অতিরিক্ত রাজনীতির জন্য সমস্যা হচ্ছে না, রাজনীতি কম হওয়ার জন্য এটা হচ্ছে। ওখানে চাঁদাবাজি হয়, ওইখানে রিক্সা থেকে উঠায় এনে আটকায় রেখে জিম্মি করে টাকা নেওয়া হয়। এভরিবডি নোজ দিস। এক হল আরেক হলের ভেতরে গোলাগুলি হচ্ছে, এগুলো ভুলে গেলে তো চলবে না। হঠাৎ করে গোলাগুলি থেমে গেল, কি ব্যাপার? ছাত্রলীগ ছাত্র দল শেরাটনে বসে অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে 60-40, তোমরা 60% সিট নিবা, আমরা 40% সিট নিব। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। যদি আমার রাজনীতি, এটা কি অতিরিক্ত রাজনীতির কারণ, নাকি রাজনীতি না থেকে চাঁদাবাজি এবং সন্ত্রাস সেটাকেই রাজনীতি হিসেবে চালায় দিল পরে একজন মানে বুদ্ধিমান বা চিন্তাশীল লোক? সেটা তো পট করে সেইভাবেই আখ্যায়িত করলে তো হবে না। মাথা ব্যথা হয়েছে বলে মাথা কেটে দেবো, এটা তো কোনো সমাধান হয় না। সুতরাং সুস্থ রাজনীতি, সেইখানে কম্পিট করতে হচ্ছে এই মাস্তানতন্ত্র, পেশি শক্তির দাপট, এবং সেইটাকে যদি পরাজিত করতে হয় তাহলে প্রত্যেক বছর নিয়মিতভাবে হোল ক্যারিকুলামের ভেতরে পরীক্ষার ডেট এত তারিখ, অমুক এত তারিখ, ক্লাস শুরু হবে এত তারিখ, সংসদ নির্বাচন হবে এত তারিখ। যদি তারিখ অনুযায়ী পরীক্ষা না দিতে পারে, না হোল্ড করতে পারে, তাহলে কর্তৃপক্ষ ডিসমিস। তাই তো নিয়ম? জি জি। ওই তারিখে যদি সংসদ নির্বাচন না করতে পারে তাহলে পরে একই রকমভাবে তার এটা ফেলিওর হিসেবে চিহ্নিত করতে হবে। আমেরিকায় যেভাবে ইলেকশন ফিক্সড, ঠিক এইরকম করা। আচ্ছা, এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটা করতে হবে যদি আমি এটাকে প্রপার জায়গায়। কিন্তু সেখানে অনেকে বলে ছাত্ররা নষ্ট হয়ে গেছে। আচ্ছা সেলিম ভাই, একটা আমরা প্রায় শেষের দিকে, একটা প্রশ্ন আমি অনেক রাজনৈতিক নেতাকে করেছি, আপনাকেও করতে চাই, সুযোগ পেলাম যেহেতু। বাংলাদেশে বারবার কেন গণতন্ত্র হত্যা হয়, গণতন্ত্রের মৃত্যু হয় কেন? শোনেন, গণতন্ত্র মানে হলো, তার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হলো এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, জনতার ক্ষমতায়ন। আমাদের কনস্টিটিউশনে কিন্তু লেখা আছে এই রাষ্ট্রের মালিক হলো জনগণ, প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। জনগণের স্বার্থ একরকম, আর যারা লুটপাট করে তাদের স্বার্থ হলো ভিন্ন। ইতিহাসের ধারাবাহিকতায় জনগণ অভ্যুত্থান করেছে, কিন্তু ক্ষমতার নিয়ন্ত্রক তাদের নাই, তারা মালিক না, তারা মালিক নেই। তাদের নাম ভাঙিয়ে মালিকানার দাবি করছে, এখনো এই ঘটনাই ঘটছে। ওর জন্য আরেকটা দিয়ে আমি এটা বলতে চাই, আমি এটা বলি পাবলিক মিটিংও বলি, যে ভাই সব জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। হাসিনার কাছে স্বার্থ বর্গা দিয়ে
আপনি ঠকছেন। খালেদার কাছে বর্গা দিলে ঠকবেন, ইউনূসের কাছে বর্গা দিয়ে বসে থাকলে ঠকবেন, সেলিমের কাছে বর্গা দিয়ে বসে থাকলেও ঠকবেন। নিজের স্বার্থ নিয়ে নিজে সংগঠিত হন, এবং খালি অর্থনৈতিক স্বার্থ না, আপনার রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সেটা আপনি নিয়ে আসতে হবে। আপনার মনে থাকতে পারে বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে আটক। তাজউদ্দিন সাহেব এসে, এবং আমার কাছে সেই কাগজ আছে, সম্ভবত প্রথম প্রিন্টেড ডিক্লারেশন গভর্নমেন্ট নোটিস। এখন অতঃপর আমি মিলিশিয়া ক্যাম্প খুলিব সমস্ত থানায় থানায়, সমস্ত মুক্তিযোদ্ধারা নাম রাখেন, এবং সেখান থেকে আমি আর্মি নিব, সেখান থেকে আমার পুলিশ বাহিনী রিক্রুটমেন্ট হবে, সেখান থেকে ব্যাংকারদের রিক্রুট করা হবে, সেখান থেকে আমার সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট করা হবে। বঙ্গবন্ধু এসে ওটা বাদ দিয়ে দিলেন। আমরা এটা সাপোর্ট করেছিলাম, এবং তাজউদ্দিন সাহেবকে বলেছিলাম যে এইটা করেন আপনি, আমরা আছি, আমরা নাম লেখানো শুরু করলাম, এবং এটার জন্য একটা অস্থায়ী বিপ্লবী সরকার করেন। বঙ্গবন্ধু ফিরে এসে ওইটা নাকচ করে দিলেন। উনি প্রেসিডেন্ট ছিলেন, হয়ে গেলেন প্রাইম মিনিস্টার, যে না আমরা হলো ব্রিটিশ, সবাই ব্রিটিশ কায়দাটা বুঝে এইটাই আমাদের চালু করতে হবে। এবং সেটা আরেক গভীর আলোচনা দরকার, এগুলো আজকের এই অল্প সময়ে এটা হবে না। এটা হলো কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি। আমরা ৭১-এ যুদ্ধ করলাম ডিসকন্টিনিউটির উপরে প্রাধান্য দিয়ে, টু ডিসকন্টিনিউ দ্য প্রসেস অফ পাকিস্তান, কিন্তু আমাদের কন্টিনিউটিটাই প্রধান হয়ে গেল। ওর জন্যই যেদিকে তাকাই কম্বল চোর। এইটা তো অবাক হওয়ার কিছু নেই। দুর্ভাগ্য আসলে না, দুর্ভাগ্য, হয়তো ইতিহাস এইভাবেই চলে, এইভাবেই চলে। ভুল থেকে শিক্ষা নেয়, শিক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, অনেকে ভাবে যে গণ অভ্যুত্থান করে কী লাভ হলো, আমরা তো কিছুই পেলাম না। আর কিছু যদি নাও হয়, আমি বলবো যে একটা ফ্যাসিস্ট স্বৈর শাসনকে যে জনগণের শক্তি দিয়ে উৎখাত করা সম্ভব, জনগণের ভেতরে সেই যে অভিজ্ঞতাটা হলো, আত্মশক্তির উপরে তার বিশ্বাসটা হলো, সেইটাই কিন্তু পথ রচনা করবে। এবং এইবার তো ছাত্র গণ অভ্যুত্থান দেখেছেন। আমি বলে যাচ্ছি, বেঁচে থাকবো কিনা জানি না, শ্রমিক গণ অভ্যুত্থান আসতেছে সামনে। অর্গানাইজ কনসাস শ্রমিক শ্রেণী ইউনিভার্সিটি ঘেরাও দিয়ে বসে থাকবে, সমস্ত বেআইনি অস্ত্র 5 মিনিটের ভেতরে নিয়ে আসো, তা না হলে আমরা গেলাম। কথার কথা বলছি, দে উইল লিড দ্য হোল মুভ। এবং সেইভাবেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমরা রচনা সঠিক পথে করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সেলিম ভাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।